চয়ন দুপাশে মাথা নেড়ে জানালো যাবে না। মোনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এদিকে মোনা এখনো আগের জায়গায় দাঁড়িয়ে। মিনহাজ মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে মেয়েকে ভেতরে বসার জন্য বলল। চোখ ভর্তি পানি নিয়ে মোনা ভেতরে ঢুকতে ইমরান দরজা আটকে রবিনের সাথে সামনের সিটে বসল। মোনা বাবার এই অবস্থা দেখে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। মেয়েকে বুকে নিয়ে সুস্থ হাতে আগলে নিয়ে চুলে আদর করে বলল, আম্মা জান, এমন করলে হবে? কেন কাঁদছেন? আব্বা হালকা ব্যথা লাগেছে। কাঁদতে কাঁদতে হেসকি উঠিয়ে বলে, আমি দেখতে পাচ্ছি অনেক ব্যথা লেগেছে। কে ব্যথা দিয়েছে আমার বাবাকে? তাকে মেরেই ফেলবো। আমার বাবার কিছু হলে আমার কি হবে? প্রিন্সেস, তাকাও বাবার দিকে, দেখো কিছু হয়নি। সামনে দেখো, একজন আঙ্কেল আছেন, উনি পচা ভাবছেন আমার প্রিন্সেসকে। নাক টেনে মোনা সামনে ছিটে তাকায়। ইমরানকে উদ্দেশ্য করে মিনহাজ বলল, ইমরান, আমার মোনাসা। ঘাড় ঘুরিয়ে ইমরান ঈষৎ হেসে হাত তুলে হাই দেওয়ার ভঙ্গিতে বলল, হাই মোনালিসা। মোনা বাবার দিকে তাকায়। দু অধর আলগা করে বোঝার চেষ্টা করে লোকটা মোনালিসা কেন ডাকলো। ইমরান এতটুকু বলি পুনরায় রাস্তায় মনোযোগ দেয়। মিনহাজ হেসে মেয়েকে বলল, আপনার মনে পড়ে আম্মা, আপনাকে ইমরান মোনাশিলার বলেই ডেকেছিল আরও আগে? ফোনে কথা হয়েছিল, তখন আরেকটু ছোট ছিলেন। মোনা দুপাশে না জানিয়ে মাথা নাড়ে। ইমরানকে আরেকবার দেখতে ঘাড় কাত করে। মিররে মোনার এই অবস্থা দেখে কিঞ্চিত হেসে পেছন ফিরল। মোনা আচমকা এক বিস্ময়কর উক্তি করে বসল, মিস্টার ইমরান। না, ভালো শোনাচ্ছে না। ইমরান সাহেব, আপনি অনেক স্মার্ট। হাসিটা খুব সুন্দর। মোনার হঠাৎ মনে হলো মানুষটার হাসি চরম সুন্দর। চমকে উঠল গাড়িতে উপস্থিত প্রতিটি মানব প্রাণী। চক্ষুদয় বিড়হিয়তা আকৃতি ধারণ করলো। মিনহাজের দিকে তাকাতেই বুঝল লজ্জা পেয়েছে মেয়ের কথায়। মোনার হুটহাট এমনভাবে মানুষকে অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলে দেওয়ার অভ্যাস আছে, তা মিনহাজের জানা। তবে ইমরান তো অজানা। ধুম করে গাড়ির ব্রেক কষল রবিন। ক্ষেপে মোনাকে বলল, এই আপনি না একটু আগে স্যারকে ব্ল্যাক ডায়মন্ড বললেন? মোনা লজ্জা পেয়ে জিহ্বায় কামড় দিয়ে বলে, তখন তো রোদের মাঝে ঝকঝক করছিল, বাস্তবে অত কালো নয়। চকলেট কালার, ভীষণ স্মার্ট, গায়ের রং রোদে পড়া শ্যাম বর্ণ, তামাটে আর কি। ইয়েস ডিয়ার, ইউ আর অলসো ভেরি প্রিটি লাইক এ বারবি ডল। হাসি পেল ইমরানে। কি অদ্ভুতভাবে সংজ্ঞায়িত করলো গায়ের রঙকে। মুখে হাত দিয়ে ঠোঁট চেপে হাসি আড়াল করলো। এবার মিনহাজ হেসে দিল। বুঝতে পারল পরিস্থিতি স্বাভাবিক। ইমরানও ব্যাপারটা সহজভাবে নিয়েছে। ইমরানকে উদ্দেশ্য করে বলল, কিছু মনে করিস না ইমরান, ও মাঝে মাঝেই এমন বেরফাস কথা বলে ফেলে। ইমরান উপনিস মাথা নেড়ে সামনে তাকায়। মোনা প্রসঙ্গ বদলে বাবার হাতটা কাছে নিয়ে চুমু দিয়ে বলে, তোমার খুব কষ্ট হচ্ছে বাবা? এখানে অনেক ব্যথা, তাই না? আজকে সারা রাত মোনা তোমার পাশে থাকবে। মিনাজ মেয়েকে আগলে ধরে বলল, কিন্তু মোনা পাখিও যে অসুস্থ। বাবা মেয়ের টুকটাক কথা কানে আসছে ইমরানের। সামনে দৃষ্টি নিবদ্ধ করে ভাবছে আগামীকাল ফ্যাক্টরিতে কি হতে পারে। এমন একটা বড় রকমের দুশ্চিন্তা তৈরি হলো। বাইরের মহলকে কাল ইতালি থেকে শনাক্ত করে নিয়েছে। ছোট্ট জীবনটাতে আর কোনো ঝামেলা চায় না ইমরান। মামুন সাহেব ইমরানকে দেখে যতটা খুশি হয়েছেন তার চেয়ে বিষাদ ছেয়ে গিয়েছে বদন জুড়ে ছেলের এই অবস্থায়। মিনহাজের বেডরুমে সমবেত হয়েছে বাড়ির সদস্যরা। নূরজাহান বেগমকে দেখে ইমরান সালাম দিল। প্রায় অনেক বছর পর ইমরানকে দেখে বাড়ির সবাই চমকে গিয়েছে। ইমরান মুচকি হেসে নূরজাহান বেগমকে বললেন, হালামা খুশি হননি? নূরজাহান বেগম এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিল। কথা আটকাই গেছে আমার বাপজান। এতটা বছর কইলাম আইসা গুইরা যাও, শুনলা না। আইসো তো মনে হইতেছে স্বপ্ন দেখতেছি। ইমরান হাসলো। এখনো আঞ্চলিক ভাষা রয়ে গিয়েছে নূরজাহান বেগমের মুখে। ইমরানের খুব ভালো লাগে এই মানুষটার মুখে এভাবে আঞ্চলিক ভাষা শুনতে। পুনরায় হালকা হেসে বলল, তখন সময় হয়নি, এখন হলো তাই ছুটে এলাম আপনাদের কাছে। খুব ভালো করেছেন ইমরান ভাই, এবার কিছুদিন থেকেই যান। নাস্তা হাতে নিয়ে ঢুকতে ঢুকতে ইমরানের উদ্দেশ্যে বলল, কেমন আছো মায়া? আলহামদুলিল্লাহ ভালো।
মাথা নেড়ে প্রশ্ন করলো ইমরান। সালমা এবং মনসুর দুজনেই একসাথে এলো। মনসুরের সাথে কোলাকুলি করে ইমরান টুকটাক কথা বলছে। এর মাঝে সালমা প্রশ্ন করলো, কিছুদিন কি থাকবেন ভাইয়া? আছি কিছুদিন। ঈশান কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। একটা বিয়ে করে নিন এবার, নতুবা আশেপাশের মানুষের চালায় আবার দেশ ছাড়তে হবে। কথাটা যাকে বলা হয়েছে সে স্পষ্ট বুঝতে পেরেছে। ক্রোধে মাথার তালু গরম হয়ে গিয়েছে, ইচ্ছে করছে কষে চর মারতে। তৎক্ষণাৎ মনসুর স্ত্রীকে ধমকে পড়ল, সব সময় অহেতুক কথা বলবে না। ইমরান মনসুরের দিকে তাকিয়ে বলল। মনসুর মনসুর ইমরানের ইঙ্গিত বুঝে দমে গেল। সালমাকে সবার সামনে ধমক দেওয়াটা অপ্রয়োজনীয় আচরণ। ইমরান পছন্দ করেনি ব্যাপারটা, মুখ দেখে সহজে বোঝা যাচ্ছে। খোঁচা নিয়ে মোনা বাবার রুমে ঢুকলো। ইমরানের সামনে দাঁড়িয়ে কাকাতুয়ার খাঁচা নিয়ে দিল। হাত বাড়িয়ে খাঁচা নিল ইমরান। ভেতরে লাল ঝুটি কাকাতুয়া ছটফট করছে। মোনা মিষ্টি গলায় বলল, ইমরান সাহেব আমার মিন্নি। গাড়ির মধ্যে ব্যাপারটা মজার থাকলেও কেবল ঘটে যাওয়া ঘটনায় ব্যাপারটা দৃষ্টিকটু। নূরজান বেগম নাতনিকে ধমকে বলেন, এই সেমনি ইমরান কি তোর বন্ধু? নাম দইরা ডাক কেন? বেতমিস সি সি, আদব কায়দা আর শিখাইতে পারলাম না। মোনা তেরে দাদির দিকে তাকিয়ে কটমট করে বলল, 100 বার ডাকবো, তাতে তোমার কি বুড়ি? হ্যাঁ, আপনাকে এই নামে ডাকলে কোনো সমস্যা আছে ইমরান সাহেব? ব্যাপারটাকে বাড়তে দিল না ইমরান। মোনাকে কাছে টেনে পাশে বসিয়ে বুঝিয়ে বলল, না মোনালিসা, আমার সমস্যা নেই, তবে আমি বেশ বড় তোমার চেয়ে। ডাকটা শুনতে অশোভনীয় লাগছে, যদিও খুব সুন্দর ডাক। তবে এভাবে বাঙালি নারী তার প্রিয় মানুষদের স্মরণ করে। আপনি তো আমার প্রিয়, আমাকে কত আদর করে মোনালিসা ডাকলেন। মিনহাজ মৃদু ধমক দিল মেয়েকে। মোনা, ইমরান চোখ বড় করে তাকালো মিনহাজের দিকে, ইশারা দিয়ে বোঝালো না ধমক দিতে। বাবার ধমক খেয়ে ছলো ছলো চোখে তাকিয়ে বলল, আমি অসুস্থ, তুমি অসুস্থ, তবুও আমাকে বকা দিলে। এই ইমরান সাহেব আর জীবনেও আমার বাসায় আসবেন না, আপনার জন্য আমি বকা খেয়েছি। দৌড়ে চলে গেল ইমরানের হাত থেকে খাঁচাটা কেড়ে নিয়ে। মায়া মাকে রেখে বলল, আম্মা, সব কিছুতেই তুমি মনিয়ার সাথে এমন করো? কি এমন অপরাধ করেছে? ইমরান ভাই, কিছু মনে করবেন না, ছোট মানুষ। রুম জুড়ে নিস্তব্ধতা, গলাটা বেশ দৃঢ় শোনালো। আজ আসাটা উচিত হয়নি, স্বভাবতই নারী জাতি লাজ্জুক। আপনারা বকে ধমকে এভাবে ম্যানেজ করতে গেলে হিতের বিপরীত হবে। কি থেকে কি হয়ে গেল। এরই মাঝে ইমরানের ফোন আসাতে তড়িঘড়ি করে বের হলো। বাসা থেকে ফোন আসে, কেউ আটকায়নি। বাড়ির প্রতিটি মেম্বার আজ লজ্জা পেয়েছে। এতটুকু কারোর বুঝতে অসুবিধা হলো না যে ইমরান ভীষণ রাগ করেছে। এভাবে কথা বলা ওর অপছন্দের। শেপার্ডের সাথে ছোটাছুটি করতে গিয়ে পড়ে পা ছিঁড়ে ফেলেছে ইমরান শরীফের নবাব পুত্র। এখন সে টেবিলের উপর অভিনব কায়দায় পা তুলে সোফায় শরীর এলিয়ে দিয়ে রেখেছে, কারণ ফুপি বলেছে পা যেন না নাড়ায়, এতে পা ব্যথা বেড়ে যাবে। চুপচাপ শান্ত ছেলে পা ছিলে যাওয়াতে যতটা না ভয় পেয়েছে, ফুপি তার চেয়ে বেশি ভয় পেয়েছে। ফুপির তড়িঘড়ি অবস্থা দেখে ঈশান মুচকি মুচকি হাসছে। 5 বছর বয়সে বাবার সাথে ইতালি পাড়ি দেয় ঈশান। প্রায় 7 বছর কেটে গিয়েছে। প্রথম 3 বছর দেশে আসা যাওয়ার মধ্যে থেকেছে ইমরান। আইরিন ইতালি গেলে দেখে রাখত ঈশানকে। সেই সময়টাতে ইমরান দেশে আসতো। গত 4 বছর আর আসা হয় না সেভাবে। দুশ্চিন্তা গেড়ে বসে মাথায়। এছাড়া ঈশানের পড়াশোনা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির সময় ঘটনা সবই সে বুঝে, তবুও মাঝে মাঝে ভুল করে ফেলে। তবে ভুলের সমাধান তার জানা। বাবার কাছে সব সমাধান এক চুটকিতে মিলে যায়। অপেক্ষা করছে বাবার জন্য। ইমরান ঈশানের রুমে ঢুকেই ছেলের এই হাল দেখে কাছে এসে জড়িয়ে ধরল। বুকের সাথে চেপে ধরল। এইটুকু পথ মনে হয়েছে প্রাণ পাখি বোধহয় উড়ে গেল চিন্তায়। ছেলের কপালে চুমু দিয়ে পড়ল। প্রিন্স, বেশি ব্যথা করছে? নো পাপ্পা, আমি ঠিক আছি। চিন্তায় ফেলে দিয়েছিলেন তো পাপাকে।
ফুপি চিন্তা করছিল, দেখো কিভাবে আমাকে রোবট বানিয়ে বসিয়ে রেখেছে। পাপা জানো ফুপি ভয় পাচ্ছে, ব্যথা যদি আরো বেড়ে যায়। আমার তো চিন্তা হচ্ছে ফুপির জন্য, মনে হয় যেন ব্যথাটা আমার না ফুপির। কথাটুকু বলেই হেসে দিয়েছে ঈশান। ছেলের এই হাসটুকুর জন্যই নতুন করে জীবন সাজানো হয়নি। নিজের জীবন সাজালে ছেলের জীবন বিগড়ে যেতে কতক্ষণ। এই ছেলে তার বড় তপস্যার, কোনোভাবেই ছেলের জীবন নষ্ট করবে না। সারাদিনের ক্লান্তিতে ঘুম জেঁকে ধরেছে। তিমির আচ্ছন্ন কামড়াই বিছানায় গা এলিয়ে দিল। হুমড়ি তুমড়ি খেয়ে নয়ন ঢুকলো রুমে। ইমরান দরজা দিয়ে দেখতে পেয়েছে নয়নকে। রুমের লাইট জ্বালিয়ে নয়ন চেয়ার টেনে বসল, কপালে ব্যান্ডেজ। এভাবে হন্তদন্ত হয়ে আসার কোনো মানে খুঁজে পাচ্ছে না ইমরান। প্রশ্নসূচক দৃষ্টি। নয়ন গাল ফুলিয়ে বলে, আজকে রাতটা থাকতে দিবি তোর বাসায়? হুম। প্রশ্ন করবি না, করবি কোন মুখে? দুষ্ট তোর। আবার কিভাবে? রিসিভ না করলেই হতো। আমি কি জানতাম ওই মহিলা ছিল? অপরিচিত নাম্বার ছিল তো। ফ্রেশ হয়ে নেই, খেয়ে নিবি। নয়ন বাসায় পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য শুয়েছিল। অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। রিসিভ করতে মেজাজ চটে গেল। ফোনটা ছিল ইমরানের প্রাক্তন স্ত্রী কাকনের। পাশে ছিল রিক্তা। নয়ন না বুঝেই রিক্তাকে বলে দিল। রিক্তা ক্ষেপে বাসা থেকে বের করে দিল। নয়নকে কোনো ফোন দেবে? নয়নকে কেন ফোন দিবে ওই দুশ্চরিত্রা? ইমরানকে ফোন দিয়ে বিচার দিয়েছে। ইমরান সমাধান দিয়েছে বাড়ি থেকে বের করে দিতে। নয়ন তাই ইমরানের ঘাড়ে উঠে গিয়ে ফ্রেশ হতে গেল ইমরান। পরনে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে নয়নের চেঁচামেচিতে ফোন দিয়ে তখন থেকে কেউ বিরক্ত করছে। ফোন রিসিভ করতেই বুঝতে পারল নতুন নাম্বার থেকে বিরক্ত করা হচ্ছে। ইমরান খাটে বসে ফোনটা স্পিকারে রাখলো। ওদিকে নয়ন ছটফট করছে কাকনের কথা শোনার উদ্দেশ্যে। ইমরানের ইশারাতে চুপ নয়ন। ও পাশ মেলিস্বর এলো। ইমরান, সব কিছুর লিমিট থাকে। দেশে এসেছো অথচ ছেলেকে দূরে সরিয়ে রেখেছো কেন? আমি কথা বলতে চাই। ইমরান নির্বাক। নয়নকে ইশারা দিতে নয়ন বুঝে দরজা খুলে বের হলো। এদিকে কাকন প্রশ্ন করে যাচ্ছে। ইমরান কাকনের কয়েক বাক্যের বিপরীতে হ্যাঁ করেছে। এর মাঝে নয়ন ঈশানকে কোলে করে নিয়ে এলো। ছেলেটার পায়ে ব্যথা। ঈশান সামনে আসতেই ইমরান পাশে বসিয়ে বলল, ঈশান কথা বলো। ঈশান বাবার দিকে একবার তাকায়, আবার নয়ন আঙ্কেলের দিকে তাকায়। গলার সুর শুনে বুঝে গেল কে। দেশে থাকা কালীন 4 বছর আগেও এই মা কথা বলতে চেয়েছে কয়েকবার, তখন বাবা দেয়নি। আজ কেন দিচ্ছে? ও পাশ থেকে মা সম্পর্কিত নারী বলল, ঈশান বাবা কেমন আছো? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো। ছেলে ব্যবহার দেখে ইমরান তৃপ্তির হাসি দিল। ছেলেটা যে ভদ্রতা শিখেছে এতেই ইমরান খুশি। পুনরায় ফোন আলাপে মনোযোগ দিল। ওয়ালাইকুম আসসালাম। আমাকে তুমি চিনতে পেরেছো? জি আমি তোমার মা। জানি। আসবে মায়ের কাছে? কেন? বাবা তুমি তো এখন বড় হয়েছো, এখন তোমাকে তোমার বাবা আর আটকে রাখতে পারবে না। তুমি মায়ের কাছে চলে আসো। পাপ্পা তো আমাকে আটকে রাখেনি। তাহলে চলে এসো। কখনো না, পাপ্পাকে ছেড়ে কোথাও যাব না। আপনি আর কখনো আমাকে ফোন দিবেন না। কেন আমার পাপ্পাকে কষ্ট দিতে আমি ফোন দিয়েছেন? আমি আপনাকে চাই না, আমি আপনাকে চিনি না। আমার বাবা মা সব আমার পাপ্পা। ফোনের লাল অপশনটা চেপে ফোন কেটে দিল ঈশান। বাবার দিকে তাকে ঠোঁট উল্টে কেঁদে দিয়ে বলল, পাপ্পা তুমি পচা। কেন কথা বলছো ওনার সাথে? আমি তোমার উপর খুব রাগ করেছি, আমার কষ্ট হচ্ছে পাপ্পা। ইমরান ছেলেকে বুকের সাথে চেপে ধরলেন। কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না। বাবাকে আঁকড়ে ধরে কেঁদে যাচ্ছে ছোট্ট ঈশান। ভেতরটা হয়তো মামা করছে, অথচ সেই মেয়ের আদর যেন খুব প্রয়োজন ছিল তখন, তা থেকেই বঞ্চিত ছিল। এখন দরকার নেই। ইমরান ছেলের চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু খেল। ছেলেকে কোলে বসিয়ে বলল, প্রিন্স তুমি যেতে চাইলে যেতে পারো, পাপা কিছু বলবো না। ঈশান গলা আঁকড়ে ধরে বলল, এখানে শুধু পাপ্পা চাচ্চু ফুপি
সোহান ভাইয়া আর সামান্তা আপু আছে, আর কাউকে লাগবে না। তুমি প্রমিস করো কখনো মিসেস কখনের কাছে পাঠাবে না, প্রমিস? জি বাবা, মা হয় তোমার। প্রমিস করো, আমি আবার কাঁদবো না হলে। নয়ন ধমক দিল ইমরানকে। তোর কি প্রেম উতলাই পড়ছে? ছেলেটাও বুঝি কি ভালো আর কি খারাপ তুই বুঝিস না? যত ঈশানকে কাকন থেকে দূরে রাখবি তত ভালো। ঈশান পাপা তোমাকে দূরে পাঠাবে না, সব সময় তুমি পাপার কাছেই থাকবে। ইমরান ছেলের ছোট্ট হাত দুটোতে চুমু খেয়ে বলল, পাঠাবো না পাপার জান, পাপা তোমাকে ছাড়া যে বাঁচবো না বাচ্চা। আই লাভ ইউ পাপ্পা। লাভ ইউ টু প্রিন্স। ঈশান নিজের দু চোখের পানি মুছে বলল, পাপ্পা জানো আজ কি হয়েছে? সেফাটার আমি নিজে খেলা করছিলাম, রাবিয়া আন্টি এবং মতিয়া আন্টি বাগানে কাজ করছিল। ফুপি বলেছিল তুমি কুমড়োর শাক পছন্দ করো, সেটা তুলে আনতে। ফুপি একটা খাবার বানাবে। মতিয়া আন্টি শাক তুলতে গিয়ে দেখে কালো জকের মতো কিছু একটা। উনি একদম ভয় পায়নি, সেটা চুপি চুপি তুলে রাবিয়া আন্টির ওড়নাতে লাগিয়ে দিয়ে সেই কি চিৎকার, রাবিয়া তোকে জকে ধরেছে রে, তুই তো মইরা যাবি রে, তোরে তো বিয়া হইব না রে, তোর জামাই আর তোরে বিয়া করতে আইব না রে। ঈশান হাসতে হাসতে থেমে গেল। এদিকে নয়নও হাসিতে লুটপাট। ইমরানের চক্ষু ছানা পড়া। ছেলে কিভাবে এই ভাষা অবিকল নকল করে দেখালো? ছেলেকে প্রশ্ন করলো, তুমি ভয় পাওনি? আমি তো জিনিসটা দেখিনি। এরপর কি হয়েছে জানো? কি? মতিয়া আন্টি সেই জগ সহ চিৎকার দিতে দিতে বাড়িতে ঢুকে গেল। এদিকে ফুপ্পি এদের চিৎকার দেখে বকাঝকা শুরু করেছে। পরে নাকি জোয়ারদার চাচা এসে সেই জগ মেরেছে। সেই থেকে মতিয়া আন্টি 3 বার গোসল করেছে, এখন অসুস্থ হয়ে পড়েছে। রাবিয়া আন্টিকে পানিশমেন্ট হিসেবে ফুপি কান ধরে 2 ঘন্টা এক পায়ের উপর দাঁড় করিয়ে রেখেছে। এখন তারও পায়ে ব্যথা করছে। সব কাজ ফুপি শেষ করেছে। এর মাঝে আমি তো একটু পায়ে ব্যথা পেলাম। সব নিয়ে আজ ফুপির খুবই খারাপ অবস্থা যাচ্ছে, তাই একটু মন খারাপ। ইমরান মুখে বিরক্তিকর শব্দ করে বলল, এদের দুজনকে নিয়ে বড্ড বিপদে আছি। তোমার রুবিনা আন্টি কোথায়? আন্টি তো ছুটিতে, আন্টির বোনের মেয়ের বিয়ে না। ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, তুমি যাও রুমে, পাপা তোমাকে খাইয়ে দিব। আমি খেয়েছি পাপা, তুমি খেয়েছো? না বাবা, পাপা খেয়ে নিতে পারবো, তুমি রেস্ট নাও। পায়ে ব্যথা কমেছে? নেই তো ফুপি, শুধু চিন্তা করে। আচ্ছা, এই ছোটাছুটির মাঝে কি তুমি পায়ে ব্যথা পেয়েছো? ঈশান উপনিস মাথা নেড়ে বলল, হ্যাঁ, ওদের চেঁচামেচিতে আমি আর স্যাফার্ড কনফিউজ ছিলাম কোন দিকে দৌড়াবো। পরে এটার সাথে ধাক্কা খেয়ে পড়েছি। স্যাফার্ড আমাকে সাহায্য করেছে, নতুবা আরো বেশি ব্যথা পেতাম। পাপ্পা, স্যাফার্ডও ব্যথা পেয়েছে মনে হয়। ইমরান ট্রাউজার পরে ছেলেকে কোলে তুলে নিল। ট্রাউজার পরার সময় নয়ন এক কান জ্বালা করে কথা বলে উঠল, আমি ইমাজিন করতে পারছি একটা জিনিস দোস্ত। ইমরান ভুল কুচকে বলল, কি? যদি মিস তুবা তোকে তোয়ালে পরা দেখতো, ফিট খেয়ে যেত। এরপর তো উনি হাসপাতালে থাকতো, তখন আমরা কিউসি ম্যানেজার হিসেবে কাকে নিতাম? অবশ্য গত মাসে একজন। ইমরানের বজ্র ধমকে লাফিয়ে উঠল নয়ন। মুখটা প্যাচের মতো করে বলে, ভাই, আমার মনে অনেক দুঃখ। আরে আজকে রাতে আমিও তোয়ালে পরে আমার রিক্তার সাথে। ঈশানকে দেখে মেয়েকে কান্না করে থামলো, পুনরায় বলে উঠল, কিন্তু বউটা বাহির করে দিল। থামলি কেন বল অসভ্য? মুখ চালানো শুরু করলে সামনে কে আছে চোখে পড়ে না বেয়াদ্দব? ঈশান হাঁ করে দুজনের তামাশা দেখছে। ইমরান ছেলেকে কোলে তুলে নিল। নয়নকে জিজ্ঞাসা করলো যাবে কিনা। 3 জন মিলে রওনা দিল শেপার্ডের বাড়ি। ঈশান বাবার কোলে উঠতে লজ্জা পেয়ে বলল, পাপ্পা আমি পারবো, কোলে নেওয়া লাগবে না। ইমরান আরও শক্ত করে ছেলেকে চেপে ধরে বলল, আমার ছেলে আমার কাছে সবসময় ছোটটি থেকে যাবে। এখন এত বড় হওনি যে পাপার কোলে উঠতে লজ্জা পাবে। নয়ন হেসে বলে, ঈশানকে বিয়ে দিয়ে দিব। এবার কি বলিস ইমরান? ঈশান লজ্জায় মুখ ঢেকে বলে, চাচু পচা কথা বলবে না, ঈশান বিয়ে করবে না, পাপা তাহলে একা হয়ে যাবে। হাঁটতে হাঁটতে শেপার্ডের বাড়ির সামনে এসে ঈশানকে নামিয়ে দিল ইমরান। দেখতে দেখতে ছেলেটা 12তে পা দিয়েছে। এদেশ সেদেশ করে পড়াশোনায় পিছিয়ে পড়েছে। অন্যদের মতো এখন ক্লাস 6-এ থাকার কথা, এখন পিছিয়ে ভর্তি করাতে হবে। ছেলের পেটে কাতুকিতু দিয়ে পড়ল, তাই না? পাপার কথা এত ভাবে আমার প্রিন্স। ইয়েস,
ভাবতে তো হবেই। শেপার্ডের কাঠের বাড়ি খুব সুন্দর করে সাজানো, মনে হবে যেন কোনো মানুষের বাড়ি। ভেতরে দোলনা আছে, ঘুমানোর জন্য বেড আছে, ক্ষুধা লাগলে ঘন্টা রেখেছে যা বাজলে খাবার দেওয়া হয়। ইমরান শেপার্ড বলে ডাকতেই ছুটে এলো, হাঁটু গেড়ে বসে জড়িয়ে ধরল ইমরানকে, জিজ্ঞেস করলো, কিরে কোথায় ব্যথা পেয়েছিস দেখি? সুডেলা কন্দন শব্দ করে হাঁটু দেখালো। শেপার্ডের জানালার পাশে ওর মেডিসিনের বক্স রাখা। ইমরান হাত বাড়িয়ে তা নিয়ে বসে ড্রেসিং করে দিল। অনেকখানি ঘা হয়েছে বাচ্চাটার। এই জার্মান শেপার্ড বাংলাদেশে থাকতেই কিনেছে। মাঝে মাঝে ইশতিয়াক সোহানের সাথে দেশে এসে ঘুরে যেত। ওয়েল ট্রেন্ড এই শেপার্ড ঈশানের জন্য রাখা হয়েছে। শেপার্ডকে ড্রেসিং শেষে পুনরায় ওর বাড়ি পাঠিয়ে নিজেদের কামরার উদ্দেশ্যে রওনা হলো। ঈশানকে এবার নয়ন কোলে নিতে চাইলে ঈশান লজ্জা পেয়ে বলে, তোমরা দুজন আমাকে লজ্জা দিতে চাইছো কেন? আমার ভীষণ লজ্জা লাগছে। ও ছুটে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির ভিতর ঢুকে গেল। ইমরান ঠোঁটে কোণে হাসি ঝুলিয়ে বলল, ছেলে আমার বড় হচ্ছে নয়ন, লজ্জা পেতে শিখেছে। ঘোর মন খারাপ নিয়ে কলেজে এসেছে তখন থেকে চয়ন ডেকে যাচ্ছে, কিন্তু প্রতি উত্তর নেই। গতকাল বাবা ওই লোকটার জন্য তার উপর রাগ করে কথা বলেনি। কি এমন হয়েছে ইমরান সাহেব ডাকাতে? সবে একটা সাধারণ ব্যাপার নিয়ে এমনভাবে কথা বলা শুরু করেছে, মনে হচ্ছে যেন মহা অপরাধ করে ফেলেছে। তবে মনের মাঝে গত রাত থেকে অপরাধ বোধ কাজ করছে। গম্ভীর মুখ লোকটিকে খেপাতে ইচ্ছে করে এমন সম্বোধন করেছিল। অবশেষে কচি খুকি নয় যে এসবের মানে বুঝে না। বয়সে বড় কোনো পুরুষ মানুষকে এমন সম্বোধন খুব বাজে শোনায়। ব্যাপারটাকে মোটো বাচ্চামো বলা যায় না, অশোভনীয় ব্যাপার। সব কিছু বুঝো কেন নিজের জেদটাকে বজায় রাখতে হবে এটাই মনার মাথায় আসে না। তার এই জেদটাই একদিন তাকে ডুবাবে। এসব নিয়ে বাড়াবাড়ি করতে আজ নিজের মধ্যে চাপা কষ্ট অনুভব করছে। গতকাল রাত থেকে শরীর কিছুটা ভালো নেই। বাসায় ভালো না লাগাতে কলেজে এসেছে নাস্তা না করে। সবচেয়ে অপছন্দের বিষয় গণিত। পারে না তা নয়, মজা পায় না এই বিষয়টিতে। আগে সমরেশ স্যার বোঝাতেন ভালো লাগতো, তবুও মাঝে মাঝে বিরক্ত হতো। স্যারের চলে যাবার পর এহসান স্যার এসেছে। সমাস হলো উনি গণিত ক্লাস নেন। এই লোক দেখতে ভালো হলো ভেতরে পুরোই তেতো। মনের যাকে মনে ধরে না তার কথাও শুনতে ভালো লাগে না। তাই সে প্রথম ক্লাসেই অন্যমনস্ক, পক্ষান্তরে বাকিরা খুব মনোযোগ দিয়ে এই লোকের ক্লাস করছে। কারণ তিনি স্কুল রমণীদের অতি পছন্দের মানুষ। রবীন্দ্রনাথের অপরাজিত বইয়ের একটি মাকাল ফল ছিল, তার নাম অনুপম। এখন এহসান স্যারকে তার মাকাল ফল মনে হচ্ছে। উপরে সুন্দর ভেতরে তেতো, বড়ই অদ্ভুত ব্যাপার। চয়ন খুব মনোযোগ দিয়ে খাতায় অঙ্ক তুলছে। মোনাকে ধাক্কা দিয়ে বলল, বোর্ড মুছে ফেলবে, তাড়াতাড়ি তোল। এতক্ষণ এত মেয়ে কথা বলছি, কারোর দিকে নজর গেল না। কেবল চয়নের মুখ নিঃসৃত দুটো শব্দতেই লোকটা হোয়াইট বোর্ডে লেখা থামিয়ে পেছন ফিরে বজ্রপাত দৃষ্টি করল ক্লাসে চয়নকে ধমক দিয়ে। ঠিক কতখানি ম্যানারলেস হলে ক্লাসে টিচার থাকা অবস্থায় তুমি কথা বলো? স্ট্যান্ড আপ। মোনাও ভয়ে জড়সড় হয়ে গেল। চয়ন মেয়েটা বুঝতে পারলো না মিনিটের মধ্যে কি হলো ক্লাসে। স্যারের চক্ষু নিবদ্ধ দ্বিতীয় সারির বেঞ্চিতে, যেখানে মোনা চয়ন নামের দুই তরুণী বসে আছে। মোনা ঢোক গেলে চয়নকে দাঁড় করিয়ে দেয়, সাথে নিজেও দাঁড়ায়। স্যার চমকে দিয়ে মোনাকে ধমকে বলে, আমি কি তোমাকে দাঁড়ানোর নেমন্ত্রণ পাঠিয়েছি? তুমি কি কারণে দাঁড়িয়েছ? বুড়ো কুচকে আসলো মোনার। স্যারের গলা কিছুটা নরম বুঝতে পেরে বলে উঠল, চয়ন তো একা কথা বলেনি স্যার, শাস্তি তো আমারও প্রাপ্য। চয়নের দিকে তাকিয়ে এহসান স্যার একটা কথাই বলল, মোনার কথা জানি না, তবে চয়ন তুমি একেবারে গোল্লায় গেছো। এনিওয়ে সিট ডাউন। ঠোঁট কামড়ে চোখের পানি ফেলছে চয়ন। সাদা খাতায় পড়তে লেখাগুলো কালি ছড়াতে শুরু করলো। চয়নের কাঁধে হাত রাখতেই ঠান্ডা স্বভাবের মেয়েটা কেমন অসহায় চোখে তাকালো। স্যার ক্লাসে না থাকলে আজ বকিয়ে দিত। অগমরসাত এহসান স্যার টেবিলের উপর শব্দ করে ডাস্টার রেখে মার্কার পকেটে গুজে ক্লাস থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে কাউকে কিছু বলেও যায়নি। ক্লাস শেষ হওয়ার পরে
ক্লাস শেষ হওয়ার আরও 15 মিনিট বাকি। স্যার বের হওয়ার 2-3 মিনিটের মাথায় পিয়ন এসে জানালো স্যার আজকে আর আসবে না। মাত্র প্রথম ক্লাস ছিল, চাইলেও ছুটি নেওয়া সম্ভব নয়। দুজনেই ক্লাস ক্যাপ্টেনকে বলে ওয়াশরুমে এলো। ক্লাসের বাকিরাও চুপচাপ ছিল। বুঝতে পেরেছিল চয়নকে এভাবে বকা দেওয়াতে খারাপ লেগেছে মেয়েটার। এতটা রিয়াক্ট করা স্যারের উচিত হয়নি। ওয়াশরুমে এসে মোনা চয়নকে বলল, এত বাড়াবাড়ি কেন করছিস? আমার মনে হয় স্যার কিছু আন্দাজ করেছে। চয়ন চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছে। মোনার দিকে প্রশ্নসূচক চোখে তাকালো। মোনা বেসিনের পাশে টাইলসে পা ঝুলিয়ে বসে বলল, স্যারের শেষ কথাটা শুনিসনি? কি হিসেবে স্যার বলল তুই গোল্লায় গিয়েছিস? তোর তো রেজাল্টও ভালো। চয়ন হতবাক হয়ে বলল, আমি তো সত্যি এর আগে স্যারের বকা খাইনি। একদম তাই, একদম তাই। তবে বলছি স্যারকে নিয়ে যে আকাশ কুসুম ভাবছিস তা বাদ দে। মোনা, আমি সত্যি স্যারকে খুব পছন্দ করি, শ্রদ্ধা করি। এখন এটা যদি আমার আবেগ হয় তবে আবেগ। আমি চেষ্টা করছি বের হতে এই আবেগ থেকে, পারছি না তো। দূর হ পাগল, আমাদের চেয়ে বেটা 15 বছরের বড়। তুই বললি এই কথা মোনা? তুই নিজেই তো আমার মাথায় উপন্যাসের পোকা ঢাললি। সারাক্ষণ বাংলা উপন্যাসের নায়কদের কথা বিড়বিড় করতে আর জমিদারের ছোট বউ হওয়ার স্বপ্ন দেখতে। মোনার দাঁত খিচিয়ে বলে, ওটা স্বপ্ন, এখন জমিদারও নাই আর ছোট্ট বউ হতে পারবো না। 21 শতকে এসে জমিদার কই পাবো? পেলে বিয়ে করে নিব। চয়ন বিরক্ত হয়ে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। পেছন পেছন মোনা ছুটতে ছুটতে বলল, আচ্ছা তোকে সুযোগ দিলাম এহসান স্যারকে পটিয়ে এখন বিয়ে করার, আমি সাক্ষী হব। অবশ্যই মহারানী, আমার বাল্যবিবাহে আপনাকে ছাড়া আর কাউকে তো সাক্ষী হিসেবে পাওয়াই যাবে না। দুনিয়ায় মানুষ এত পাগল হয়নি। দুই বান্ধবী খুনসুটি করতে করতে ক্লাসের দিকে এগিয়ে গেল। মোনা মনে মনে প্রশান্তি অনুভব করলো। যাক, মেয়েটা একটু হেসেছে। তবে প্রকৃতপক্ষে আজ এহসান স্যারের ব্যবহার চিনতে ফেলার মতো ছিল। টেবিলের সামনে সানার মিষ্টি রাখলো রহমত। ফোনে কাজ করতে ব্যস্ত ছিল। এরই মাঝে রহমত এলো ডিশ নিয়ে। মাথা ধরা এখনো ছায়নি, 2 আঙ্গুলে কপাল ঘষছে। ফ্যাক্টরির অবস্থা জানার জন্য ফোন দিয়েছিল ফ্যাক্টরি ম্যানেজারকে। 9টা বাজার 10 মিনিট বাকি, এখনও একটা কাকপক্ষীও নেই। ইমরান মনে মনে ডিসিশন নিয়েছে আজ ফ্যাক্টরিতে তালা ঝুলিয়ে দিয়ে আসবে। যদি 100 কোটি টাকা লস হয় তবে তবুও নিজের আত্মসম্মান সবার আগে। হালাল উপার্জন তার। কখনো বিপদে এত টাকা দিয়ে কেউ বলেনি ইমরান এগিয়ে যা। বাবা মা চলে যাওয়ার পর সোনার চামচ মুখে দেওয়া ছেলের জীবন হয়ে উঠেছিল মর্মান্তিক। মাঝে মাঝে মনে হয় বাবার মনে কষ্ট দিয়েছে, তাই হয়তো শাস্তি প্রাপ্য ছিল। তবে এভাবে বেড়ে ওঠাটা দুজনের দোয়া। বাবা মা যাওয়ার সময় মাথায় হাত দিয়ে বলেছিল, তুই পারবি বাবা, সব সামনে নিতে, ভাই বোনের খেয়াল রাখিস। তিলে তিলে গড়ে তুলেছে সাম্রাজ্য। এগিয়ে এসেছিল বন্ধু আর মিনহাজ ভাই। এরপর আর পিছনে তাকাতে হয় নাই। রহমতের ডাকে সম্বিত ফিরে প্লেটের দিকে তাকিয়ে কান থেকে ফোন নামালো। প্রশ্ন করার আগেই উত্তর এলো রহমতের, স্যার তামান্না ম্যাডামের বিয়ার মিষ্টি। এতটুকুই কথা। ইমরানের কানে পুনরায় ফোন দিল। রহমত কফি দিয়ে বের হয়ে যাচ্ছে। কফিতে চুমুক দিল। ফোনের ওপাশ থেকে প্রত্যাশিত জবাব পেয়ে কিঞ্চিত হাসলো। রহমতকে বলল নয়ন আর মিনহাজকে ডেকে নিয়ে আসতে। নয়ন মিনহাজ আসতেই মিষ্টির প্লেট এগিয়ে দিল। নয়ন জানালো সে খেয়েছে। মিনহাজ তো ডায়াবেটিসের জন্য খায় না। মে কামিং স্যার? মেলি গলা শুনে তিনজনের চোখ দরজায় নিবদ্ধ হলো। ইমরান দরজার দিকে তাকিয়ে অনুমতি দিল। ইয়েস কাম। তামান্না ভেতরে ঢুকে জড়সড় হয়ে দাঁড়িয়ে বলল, স্যার আমার বিয়ের মিষ্টি। পুনরায় অভিনন্দন। তামান্না 3টি বিয়ের নিমন্ত্রণ পত্র এগিয়ে দিয়ে বলল, স্যার ছোট করে আমাদের বাড়িতে আপু আম্মু আয়োজন করেছে, আসলে খুব খুশি হব। ইমরান চুপ। মিনহাজ উত্তর দিল, ইনশাল্লাহ। তামান্না বের হতেই তিনজন বেরিয়ে পড়ল। রিক্সা দিয়ে বাসায় যায় মোনা। আজও ব্যতিক্রম হবে না, তবে একটু ফুল দোকানে যাওয়াবে আজ। সামনে দোকান, হেঁটে সেদিকে অগ্রসর হলো।
ততটুকু পথ একটি কথাই মাথায় ঘুরছে,